আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে সকালে উঠে গলার রগ ফুলিয়ে মাইকে চিৎকার করে বলছে চুরি করা মহাপাপ, আর রাতের অন্ধকার হতেই নিজের পাড়াতেই শীত কাটছে? ঠিক ধরেছেন। ভারতীয় রাজনীতির মঞ্চে ঠিক এই একই নাটক ১০০ বছর ধরে একদল লোক পরম সুখে অভিনয় করে আসছে। তাদের নাম বামপন্থী কমরেড। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত এদের মুখে একটা শব্দ ঘুরপাক খায়: মনুবাদ, ব্রাহ্মণ্যবাদ, জাতপাত। টিভি চ্যানেল থেকে শুরু করে চায়ের দোকান, এদের ডায়লগ শুনলে মনে হবে এরা না থাকলে ভারতীয় সমাজটাই বোধহয় ভেঙে পড়তো। কিন্তু যেই না আপনি কমরেডদের পার্টির আলমারিটা খুলবেন, অমনি খসে পড়বে এদের আসল রূপ। যে ব্রাহ্মণ্যবাদকে গালাগালি দিয়ে এরা রাজনৈতিক রুটি সেঁকে, সেই ব্রাহ্মণ্যবাদকে নিজের পার্টির ভেতরে মোড়কে মুড়ে সবচেয়ে যত্নে লালন পালন করে এই কমরেডরাই। মুখে সমাজ পরিবর্তনের বুলি, আর কাজের বেলায় নিজেদের চেয়ার আঁকড়ে রাখা খাঁটি উচ্চবর্ণের আধিপত্য। আজ কমরেডদের এই ডাবল স্ট্যান্ডার্ড আর চরম ভণ্ডামির হিপোক্রিসির মুখোশটাই আমরা খুলবো একদম খোলাখুলি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। চলুন এবার একটু খাতা কলম আর ইতিহাস নিয়ে বসা যাক। বামপন্থীদের ইতিহাস তো আর ১-২ দিনের নয়, প্রায় ১০০ বছর পূর্ণ হতে চলল। আর এরা নিজেদের দাবি করে সর্বহারা পার্টি, মজুর কৃষকদের পার্টি, পিছিয়ে পড়া মানুষের একমাত্র রক্ষাকর্তা। কিন্তু গত ১০০ বছরে এই পার্টির আসল ক্ষমতা কার হাতে ছিল জানেন? সিপিআই তৈরি হওয়ার সময় থেকে শুরু করে, অর্থাৎ ১৯৬৪ সালে যখন সিপিআইএম তৈরি হলো, এই পুরো সময়টা একবার ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। পার্টিতে মিছিল কে করে? মিছিল করে লাল ঝান্ডা কাঁধে তুলে নেয় গ্রামের দলিত, কৃষক, ক্ষেতমজুর, অনগ্রসর শ্রেণীর খেটে খাওয়া মানুষগুলো। লাঠিচার্জ হলে কার মাথা ফাটে? ওই সাধারণ কর্মীদের। জেলে কারা পচে? ওই নিচু তলার কর্মীরা। কিন্তু যখন পার্টির নীতি নির্ধারণের সময় আসে, যখন দিল্লির অফিসে বসে বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আসে, সিপিআইএমের সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি হলো পলিট ব্যুরো। ১৯৬৪ সালে সিপিআইএম তৈরি হওয়ার পর থেকে ২০০২ সাল পর্যন্ত, অর্থাৎ টানা প্রায় ৩৮ বছর, এই পলিট ব্যুরোতে একজনও দলিত বা আদিবাসী থাকা দূরের কথা, কোনো অনগ্রসর শ্রেণীর মানে ওবিসি প্রতিনিধিরাও পর্যন্ত স্থান পাননি। ভাবা যায়? নিজেদের জাতপাত বিরোধী বলা দলের পলিট ব্যুরোর ১০০% সদস্যই ছিলেন তথাকথিত উচ্চবর্ণের। এমনকি ২০২২ সালে কোজিকোড়ে কংগ্রেসের পর গঠিত ১৭ জনের পলিট ব্যুরোতেও দলিত প্রতিনিধির সংখ্যা ছিল নামমাত্র। ইসি বা বিটিআরের আমল থেকে শুরু করে প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরি হয়ে অন্যান্য নেতৃত্ব। তালিকাটা একবার চোখ বুলিয়ে দেখুন, একটু গুগল করুন। বামপন্থীদের কেন্দ্রীয় কমিটি আর পলিট ব্যুরোর চেয়ারগুলোয় যুগের পর যুগ বসে রয়েছেন উচ্চবর্ণের, মূলত ব্রাহ্মণ বা সামাজিক মূলধন সম্পন্ন একদল কট্টর ভদ্রলোক কমরেড। যে দল নিজের ১০০ বছরের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী পদের চেয়ারে একজন দলিত বা অনগ্রসর শ্রেণীর মানুষকে বসাতে পারে না, সেই দল বাজারে গিয়ে যখন ব্রাহ্মণ্যবাদ নিপাত যাক স্লোগান দেয়, তখন সেটাকে ভণ্ডামি ছাড়া আর কি বলা যায় বলুন তো? আমার তো পেট গুড়গুড়িয়ে হাসি ওঠে এদের কথাবার্তা শুনলে। এদের কাছে সাধারণ দলিত, আদিবাসী আর পিছিয়ে পড়া মানুষগুলো শুধুই মিছিলে মাথা গোনার লোক আর ভোটের হাওয়া গরম করার বলির পাঁঠা। কারণ সিদ্ধান্ত নেবে সেই ওপরের ঘরে বাবুরা, আর খাটবে নিচুতলার সর্বহারারা। এটাই কি বামপন্থীদের ব্রাহ্মণ্যবাদ মুক্ত সমাজ ব্যবস্থা? এবার আসুন পশ্চিমবঙ্গের কথায়, যেখানে বামপন্থীরা টানা ৩৪ বছর রাজত্ব করেছে। ৩৪ বছর, ৩ দশকেরও বেশি, কম সময় নয় কিন্তু। একটা প্রজন্ম জন্ম নিয়ে বড় হয়ে যাওয়ার জন্য ৩৪ বছর যথেষ্ট। বামপন্থীরা সারাদিন টিভি চ্যানেলে বসে মনুবাদ, জাতপাত আর ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ভাষণ দেয়। কিন্তু এই বাংলার ৩৪ বছরের ইতিহাস উল্টে দেখুন। বাংলার জনসংখ্যার প্রায় ১/৩ বেশি মানুষ দলিত, রাজবংশী, মতুয়া, নমশূদ্র এবং আদিবাসী সমাজ থেকে উঠে আসা। অথচ ৩৪ বছরে বাংলার কমিউনিস্ট পার্টি কোনো একজন দলিত বা আদিবাসী মুখ্যমন্ত্রী দিতে পেরেছে কি? আরে মুখ্যমন্ত্রী তো দূরের কথা, কোনো প্রথম সারির প্রভাবশালী উপমুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কোনো দলিত বা অনগ্রসর সমাজ থেকে তৈরি হতে পেরেছে? উত্তরটা হলো না। জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রীর চেয়ার সব সময় আলো করে থেকেছিলেন বামেদের উচ্চবর্ণের বাবুরা। আর পার্টি চালানোর দায়িত্বে কারা ছিলেন? প্রমোদ দাশগুপ্ত, বিমান বসু, অনিল বিশ্বাস, কান্তি গঙ্গোপাধ্যায়, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র। তালিকাটা যতই লম্বা করি না কেন, ঘুরিয়ে ফিরিয়ে
হয় ব্রাহ্মণ, নয় উচ্চবর্ণের ভদ্রলোক এলিট সমাজ। আসলে এদের পদ্ধতিটা খুব চালাক চতুর। এরা সুন্দর করে একটা কথা রটিয়ে দিয়েছিল, বাংলায় কোনো জাতপাত নেই, বাংলায় শুধু রয়েছে ধনী আর গরিব, অর্থাৎ শ্রেণী রয়েছে। কেন এই কথাটা রটানো হয়েছিল জানেন? যাতে রাজবংশী, নমশূদ্র, বাউরি, বাগদি বা আদিবাসী সমাজ নিজেদের সামাজিক অধিকার বা ক্ষমতায় অংশীদারিত্ব না চেয়ে বসে। শ্রেণী সংগ্রামের মিষ্টি মোড়কে এদের আসল পরিচয়টাই ভুলিয়ে দেওয়া হয়েছিল, যাতে নীতি নির্ধারণের চেয়ারগুলোতে যুগ যুগ ধরে তথাকথিত উচ্চবর্ণের নেতারা পরম আরামে বসে রাজত্ব করতে পারে। অর্থাৎ পার্টিতে খেটে মরবে অনগ্রসর আর প্রান্তিক শ্রেণীর কর্মীরা, মিছিলে রোদে পুড়বে তারা, আর এসি ঘরে বসে আলিমুদ্দিনের স্ট্রিট চালাবে উচ্চবর্ণের বাম নেতারা। মুখে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বিষোদ্গার আর কাজের বেলায় বাংলার রাজনীতিতে ব্রাহ্মণ্যবাদী সামাজিক কর্তৃত্বকে পাকা করে রাখা, এই হলো বঙ্গীয় বামপন্থীদের আসল চরিত্র। দেখুন, আমি নিজেও একজন উৎকল শ্রেণীর ব্রাহ্মণ, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়েও বামেদের অন্তত এই বিষয়টাকে আমিও মেনে নিতে পারি না। তবে কথা এখানেই শেষ নয়। এদের এই ভণ্ডামির সবচেয়ে ভয়ঙ্কর রূপ আর রক্তক্ষয় প্রকাশ পেয়েছিল 1979 সালে সুন্দরবনের মরিচঝাঁপিতে। ইতিহাসটা একটু মনে করে দেখুন। বাংলাদেশ থেকে বাস্তুচ্যুত হয়ে আসা হাজার হাজার নমশূদ্র আর দলিত শরণার্থী যখন দণ্ডকারণ্যে ক্যাম্পে মানবেতর জীবন কাটাচ্ছিলেন, তখন এই বামপন্থী নেতারাই তাদের কাছে গিয়ে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন? জ্যোতি বসু আর রাম চট্টোপাধ্যায়ের মতো নেতারা তৎকালীন সময় দাঁড়িয়ে বড় বড় কথা বলেছিলেন। তারা বলেছিলেন বামপন্থীরা ক্ষমতায় এলে শরণার্থীদের বাংলায় সম্মানজনক পুনর্বাসন দেওয়া হবে। কিন্তু 1977 সালে ক্ষমতায় আসার পর কি হলো? বাস্তুচ্যুত সেই দরিদ্র দলিত মানুষেরা যখন বাম সরকারের উপর ভরসা করে মরিচঝামিতে এসে বসতি গড়লেন, অমনি কমরেডদের দলিত প্রেম বাষ্প হয়ে উড়ে গেল। 1979 সালের জানুয়ারি মাস, জ্যোতি বসু সরকার মরিচঝাঁপিতে অর্থনৈতিক অবরোধ করলো। পানীয় জল বন্ধ, খাদ্যের সরবরাহ বন্ধ, ওষুধের নৌকা পর্যন্ত পৌঁছতে পারছে না, এরকম পরিস্থিতি। তারপর পুলিশ এবং পার্টির ক্যাডার পাঠিয়ে সেই অসহায় দলিত পরিবারগুলোর ওপর চলল বর্বরচিত আক্রমণ। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, পানীয় জলে বিষ মিশিয়ে দেওয়া হলো, বুলেটে ঝাঁঝরা করে দেওয়া হলো অজস্র নমশূদ্র আর দলিত মানুষকে। কত শত লাশ বঙ্গোপসাগরের নোনা জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তার সঠিক হিসেব আজও মেলেনি। যে দলিত শরণার্থীরা বামপন্থীদের কথা বিশ্বাস করে বাংলায় এসেছিল, তাদের কি অপরাধ ছিল বলুন তো? অপরাধ একটাই ছিল, তারা নিম্নবর্ণের, প্রান্তিক এবং খেটে খাওয়া মানুষ, যারা নিজেদের বাঁচার অধিকার চেয়েছিল। মুখে ব্রাহ্মণ্যবাদ আর মনুবাদের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া বামপন্থীরা ক্ষমতার স্বার্থে হাজার হাজার দলিত নমশূদ্রের রক্তে হাত রাঙাতে এক মুহূর্ত দ্বিধা করেনি। ইতিহাস কিন্তু এই রক্ত মোছেনি। মরিচঝাঁপি হলো বামপন্থীদের দলিত বিরোধী এবং ব্রাহ্মণ্যবাদী মনস্তত্ত্বের সবচেয়ে বড় এবং জ্বলন্ত দলিল। এবার আসি এদের সাংস্কৃতিক আর বৌদ্ধিক ভণ্ডামির জায়গায়। কমিউনিস্টদের আড্ডার জায়গাগুলো একবার খেয়াল করে দেখবেন। কফি হাউস, বড় বড় সেমিনার হল, নন্দন কিংবা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে প্রকাণ্ড প্রকাণ্ড শব্দ উছলে পড়ে। হেজিমনি, বুর্জোয়া, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, মুখে সমাজ বদলের ডায়লগ আর পরনে সুতির কুর্তা। কিন্তু ভিতরের আসল মনস্তত্ত্বটা কি? চরম বৌদ্ধিক ব্রাহ্মণ্যবাদ। আচ্ছা, ব্রাহ্মণ্যবাদের মূল ভিত্তিটা কী ছিল বলুন তো? অর্থাৎ জ্ঞানের ওপর সমাজের একটি নির্দিষ্ট উচ্চবর্ণের একচেটিয়া অধিকার ধরে রাখা, তাই তো? আমাদের কমরেডরা রাজনীতিতে ঠিক এই কাজটাই করে এসেছে। পার্টির ভেতরে কোনো গ্রাম থেকে আসা দলিত, আদিবাসী বা অনগ্রসর শ্রেণীর সাধারণ কর্মী যদি নিজের অভিজ্ঞতার কথা বলতে যান, তাহলে সোজা ভাষায় তাদের এই এলিট নেতারা সাইডলাইন করে দেন। তাকে বোঝানো হয়, তুমি তো তত্ত্ব বোঝো না, তুমি কি মার্ক্সবাদ, লেনিনবাদ পড়েছো? তুমি দাস ক্যাপিটাল পড়েছো? অর্থাৎ জ্ঞানের অহংকার দেখিয়ে প্রান্তিক মানুষদের অলিখিতভাবে বুঝিয়ে দেওয়া হয়, তোমাদের কাজ শুধুই ব্যানার বাঁধা, পোস্টার মারা আর মিছিলে স্লোগান দেওয়া। তত্ত্ব আলোচনা আর রাজনীতি পরিচালনা আমাদের মতো উচ্চবর্ণীয় সুশীল ভদ্রলোকেদেরই কাজ। আজ পর্যন্ত কোনো দলিত লোকসঙ্গীত, মতুয়া সাহিত্য বা প্রান্তিক সংস্কৃতিকে কি বামপন্থীদের মূলধারা রাজনৈতিক চর্চায় সম্মানজনক জায়গা দিয়েছে? দেয়নি। তাদের কাছে নিজেদের তৈরি করা তথাকথিত উচ্চমার্গীয় কালচারই সেরা। আপনি সমস্ত বাম সাহিত্যিকদের কথা একবার মনে করে দেখুন দেখি খুঁজে পান কিনা কোনো দলিত শ্রেণী সংগ্রামের সত্যিকারের মানুষ। এই যে যারা সাধারণ মানুষকে তত্ত্ব না জানার অজুহাতে কোণঠাসা করে রাখে এবং ক্ষমতার রাশ নিজেদের আঁকড়ে রাখা, এটাই তো আধুনিক যুগের কালচারাল ব্রাহ্মণ্যবাদ। বাইরে লাল ঝান্ডা আর ভিতরে চরম এলিট মানসিকতা।
এবার আসুন বামপন্থীদের এই 100 বছরের ভণ্ডামির পাশে জাতীয়তাবাদী রাজনীতি যারা করে সেই রাজনীতিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিক। পার্থক্যটা এক নিমেষে দুধ আর জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বামপন্থীরা সারা জীবন দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণী বলে শুধুই সেমিনারে ভাষণ দিয়েছে, বই লিখেছে আর ভোটের সময় সস্তা রাজনীতি করেছে। কিন্তু এদের হাতে যখন ক্ষমতা ছিল তখন কোনো প্রান্তিক মানুষকে এরা দেশের বা রাজ্যের শীর্ষ পদে বসায়নি। আর অন্যদিকে বিজেপি কি করেছে? বিজেপি কোনো ফাঁকা ভাষণ বা জ্ঞান মারেনি, কাজের মাধ্যমে সম্মান আর অধিকার ফিরিয়ে দিয়েছে। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আজকে ভারতের প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী, যিনি নিজে একজন অত্যন্ত সাধারণ অনগ্রসর শ্রেণী বা ওবিসি থেকে উঠে আসা ব্যক্তি। আজকে ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদ অর্থাৎ দেশের রাষ্ট্রপতি পদে কে বসে রয়েছেন? আদ্যপান্ত একজন সাধারণ আদিবাসী সাঁওতাল সমাজ থেকে উঠে আসা শ্রদ্ধেয় দ্রৌপদী মুর্মু। আর ঠিক এর আগেই ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? রামনাথ কোবিন্দজি, যিনি একজন দলিত পরিবার থেকে আসা ব্যক্তিত্ব। শুধু কেন্দ্রীয় স্তরেই নয়, আজ রাজ্য থেকে কেন্দ্র বিজেপির মন্ত্রিসভা, সংগঠন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মহিলা, দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিত্ব নজর কাড়া। এই তো বঙ্গ বিজেপিতেই ক্যাবিনেটে রয়েছেন অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, মালতী রাভা রায়ের মতো মুখ। বিজেপি কেবল মুখে সাম্যর কথা বলে না, পিছিয়ে পড়া সমাজকে ক্ষমতার মূল স্রোতে এনে বসিয়ে দেয়। আজ কমরেডরা উত্তর দিক, 100 বছর ধরে আন্দোলন করা বামপন্থীরা কেন দেশের 1% শীর্ষ পদেও কোনো দলিত বা আদিবাসী মুখকে বসাতে পারল না? কেন তাদের পলিট ব্যুরো আজও উচ্চবর্ণের দখলে? আছে কোনো উত্তর? এটাই হলো আসল তফাৎ। একদল শুধুই মনুবাদ, নিপাত যাক স্লোগান দিয়ে সমাজকে ভাগ করতে চায়, আর বিজেপি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের নীতি মেনে প্রান্তিক মানুষের হাতে প্রকৃত রাজনৈতিক ক্ষমতা তুলে দেয়। একদিকে বামপন্থীদের 100 বছরের প্রতারণা, অন্যদিকে বিজেপির কাজের মাধ্যমে সামাজিক ন্যায়। তাই আজ আর মানুষ সাধারণ কোনো ওই গালভরা তাত্ত্বিক বড়াই নিয়ে বিভ্রান্ত হচ্ছে না। ইতিহাস এবং বাস্তব দুটোই আজ স্পষ্ট। যে দল নিজেদের 100 বছরের ইতিহাসে পার্টির শীর্ষে নেতৃত্বে কোনো দলিত বা আদিবাসীকে বসার সুযোগ দেয় না, যে দল ক্ষমতার মুহে মরিচ ঝাঁপিতে হাজার হাজার নমশূদ্র দলিত শরণার্থীর রক্তে হাত রাঙাতে দ্বিধা করে না, আর যে দল কেবল সুবিধাবাদী রাজনীতির জন্য হিন্দু সমাজকে ভাঙতে ব্রাহ্মণ্যবাদের দোহাই দেয়, তাদের মুখে সাম্যবাদ বা মনুবাদ এগুলো বিরোধিতার কথা মানায় না। এদের ছদ্মবেশটা আজ খুলে গেছে। মানুষ বুঝে গেছে কমরেডদের এই ব্রাহ্মণ্যবাদ বিরোধিতা আসলে কিছুই না, সির্ফ নিজেদের আভিজাত্য আর রাজনৈতিক অস্তিত্ব বাঁচিয়ে রাখার একটা ফাঁকা আওয়াজ মাত্র। অন্যদিকে সত্যিকারের সামাজিক ন্যায় আর ক্ষমতায়ন কিভাবে করতে হয় আর তার কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। কমরেডদের এই ডাবল স্ট্যান্ডার্ড আর ভণ্ডামি নিয়ে আপনার কি মত জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।